আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব পুতিনের ষড়যন্ত্রে পতন হয়েছে আসাদের, ফাঁস করল সাবেক উপদেষ্টা। জানিয়ে দেব হামাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও ৩ ইসরায়েলি সেনা নিহত। এরপরে জানিয়ে দেব চীনের সামরিক উত্থানে এবার টনক নড়েছে ভারতের। এদিকে রুশ বোমা হামলায় প্রাণ হারালো ১৩ ইউক্রেনীয়। সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন খুব কাছাকাছি, দাবি অ্যান্টনি ব্লিংকেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুতিনের ষড়যন্ত্রের পতন হয়েছে আসাদের, ফাঁস করল সাবেক উপদেষ্টা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেছেন আসাদের সাবেক উপদেষ্টা কামেল শাকর। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের শেষ দিনগুলো নিয়ে নতুন তথ্য উঠে এসেছে। বিদ্রোহীদের মোকাবিলায় রাশিয়ার সহায়তা চেয়েও পায়নি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এই অভিযোগ করেছেন আসাদের সাবেক উপদেষ্টা কামেল শাকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন বিদ্রোহীদের দামেস্ক দখলের ১ সপ্তাহ আগে থেকেই বাশার আল আসাদ মস্কো সফর করেন। ২৯ নভেম্বর আসাদের সঙ্গে পুতিনের সাক্ষাতের আগেই বিদ্রোহীরা আলেপ্পো শহর দখল করে ফেলে। সেই সময় বিদ্রোহীদের রুখতে আসাদের পুতিনের কাছে ইরান থেকে সিরিয়ার সামরিক সরবরাহ চেয়েছিলেন, তবে মস্কো এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এরপরই দ্রুত সিরিয়ায় ফিরে আসেন আসাদ, যদিও কয়েকদিন পরই তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। এদিকে যুক্তরাষ্ট্রের পর জার্মানিও সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে, তবে এর বিনিময়ে সিরিয়ার নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী এই পদক্ষেপের মাধ্যমে সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে ইউরোপের গঠনমূলক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। চলমান পরিস্থিতির মধ্যে সিরিয়ার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের শর্ত মেনে না চললে কুর্দি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক। মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠীদের রুখতে সব ধরনের পন্থাই অবলম্বন করা হবে। এদিকে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও ৩ ইসরায়েলি সেনা নিহত। বুধবার উত্তর গাজার উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। ওই এলাকায় বেশ কয়েকদিন মারাত্মক যুদ্ধের মধ্যে সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট মতিয়াহ ইয়াকভ, স্টাফ সার্জেন্ট কানাউ কাসা, স্টাফ সার্জেন্ট নেভো শিফার। তারা সবাই ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১তম আর্মড ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে বেইত হানুনে অপারেশন চলাকালীন সেনাদল বড় বিস্ফোরণের মাধ্যমে তীব্র বিস্ফোরণের মুখোমুখি হয়। আইডিএফের মতে হামাস কর্মীরা হালওয়া স্কুলের মধ্যে কমান্ড সেন্টার পরিচালনা করছিলেন। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে পরিকল্পনা ও হামলা চালানোর জন্য কমপ্লেক্সটি ব্যবহার করে আসছিল। এছাড়া আগের ২ দিনে পৃথক ঘটনায় আরও ৩ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলের সেনার সংখ্যা এমন ৪০১ জন। তবে ফিলিস্তিনের মিডিয়ার মতে ভবনটি বাস্তুচ্যুত গাজাবাসীদের জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করছিল। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আইডিএফ বলছে যে তারা বেসামরিক ক্ষতি কমাতে অনেক পদক্ষেপ নিয়েছেন, যার মধ্যে বিমান নজরদারি এবং অন্যান্য বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে। এদিকে চীনের সামরিক উত্থান, আতঙ্কে কাঁপছে ভারত। সামরিক শক্তিতে অবিশ্বাস্য উত্থান ঘটেছে চীনের। বেইজিংয়ের সামরিক উত্থানে অবাক হয়েছে সারা বিশ্ব। শুধু চীনই নয়, প্রতিবেশী পাকিস্তানও বেইজিংয়ের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আবার হাইপারসনিক মিসাইল তৈরির মতো পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। সব মিলিয়ে চীন পাকিস্তানের এমন কারিশমায় টনক নড়েছে ভারতের। গত বছরের শেষ সপ্তাহে নিজেদের সামরিক সক্ষমতার এক ঝলক দেখায় চীন। দেশটির চ্যাংডু থেকে প্রথমবারের মতো উড্ডয়ন করা হয় চীনের তৈরি ষষ্ঠ প্রজন্মের 2টি স্টেলথ ফাইটার জেট। ভিডিও
ফুটেজে দেখা গেছে খুব কম উচ্চতায় দ্রুত গতিতে ছুটে যাচ্ছে ওই যুদ্ধ বিমান। এরপরই টনক নড়ে বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোর। চীনের এমন অর্জনে যে কারোরই ঈর্ষা জাগানিয়া, কেননা যুক্তরাষ্ট্র এখনও তাদের ষষ্ঠ প্রজন্মের প্রজেক্ট চূড়ান্ত করতে পারেনি। সেখানে সেই অসাধ্যই সাধন করে দেখিয়েছে চীন। এর আগে নিজের পঞ্চম প্রজন্মের চ্যাংডু J-20 ছিল চীনের সর্বাধুনিক যুদ্ধবিমান, কিন্তু নিজেদের প্রতিরক্ষা খাতে যেভাবে বিনিয়োগ করছে তাতে পিছিয়ে পড়েছে অন্যান্য দেশগুলো। প্রতিবেশী দেশের এমন উত্থান দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের বিমানবাহীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। চীন যখন সামরিক বিশেষ করে আকাশপথে এতটা উন্নতি করেছে, ভারত তখনও নিজেদের অত্যাধুনিক যুদ্ধবিমান তেজাস নিয়ে হিমশিম খাচ্ছেন। নয়াদিল্লিতে এক সেমিনারে চীন ও পাকিস্তানের মধ্যে এমন অগ্রগতি ও উদ্বেগ প্রকাশ করেন ভারতের বিমান বাহিনীর প্রধান। ভারতও নিজস্ব প্রযুক্তিতে তেজাস যুদ্ধবিমান তৈরি করছে, কিন্তু এপি সিং বলেছেন 2010 সালে 40টি তেজাস বিমান অর্ডার করে এবং এখন তার ডেলিভারি পায়নি ভারতের বিমান বাহিনী। অবশ্য তেজাস মার্ক 1 যুদ্ধ বিমানের তৈরির কাজ পিছিয়ে যাওয়ার মতো কারণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে GEF-404 টারফান জেট ইঞ্জিন পেতে দেরি হওয়া। ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদন জানিয়েছে বর্তমানে ভারতের বিমান বাহিনীতে 30টি ফাইটার স্কোয়াড্রন রয়েছে, অথচ চীন ও পাকিস্তানের হুমকি মোকাবেলায় দেশটির দরকার 42.5 স্কোয়াড্রন। কিন্তু বিদেশি যন্ত্রাংশের উপর নির্ভরতার কারণে তেজাস মার্ক 1 এবং তেজাস মার্ক 2 প্রজেক্ট নিয়ে উল্টো বিপাকে পড়েছে ভারত। এদিকে রুশ বোমা হামলায় প্রাণ হারালো 13 ইউক্রেনীয়। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর জাপোরিজিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত 13 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও 30 জন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত 13 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং প্রায় 30 জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক টুইটারে লিখেছেন, শহরের বিমান হামলায় সবচেয়ে নৃশংস আর কিছুই নেই। সাধারণ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে জেনেও এই হামলা চালানো হয়েছে। এছাড়া তার একটি টেলিগ্রাম পোস্টে শহরের রাস্তায় আহত রক্তাক্ত বেসামরিক নাগরিকদের জরুরি পরিষেবার কর্মীরা চিকিৎসা সেবা দিচ্ছেন এমনই গ্রাফিক্স ফুটেজ দেখা গেছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয় জানিয়েছে, হামলায় উঁচু উঁচু ভবন ধ্বংস হয়ে গেছে, আবাসিক ব্লক, শিল্প কারখানা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসাবশেষ একটি ড্রাম ও বাসের উপর আছড়ে পড়ে, এর ভেতরে যাত্রীরা ছিলেন। আঞ্চলিক গভর্নর ইভান ফেদরভ জানিয়েছেন, রুশ বাহিনী শহরের একটি আবাসিক এলাকায় গাইডেড বোমা নিক্ষেপ করেছে এবং হামলায় অন্তত 2টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তির বাস্তবায়ন খুব কাছাকাছি দাবি অ্যান্টনি ব্লিংকেনের। মধ্যস্থকারীরা ইসরায়েল এবং হামাসের যুদ্ধবিরতির চুক্তি এবং জিম্মি মুক্তির খুব কাছাকাছি রয়েছে বলে দাবি করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পরবর্তী প্রশাসন পর্যন্ত অপেক্ষা করতে হলেও এই চুক্তি বাস্তবায়ন অনিবার্য বলেছেন তিনি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্যারিস সফররত ব্লিংকেন বলেন, আমি আশা করি দ্রুত যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাবো, কিন্তু যদি আমরা তা না করি তবে প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির জন্য যে পরিকল্পনাটি সামনে রেখেছেন তা আগত প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। প্রশাসন এবং আমি বিশ্বাস করি যে আমরা সেই চুক্তিটি নিশ্চিত দেখতে পারব। এটি মে মাসে প্রেসিডেন্ট বাইডেন বিশ্বের সামনে যে পরিকল্পনা রেখেছিলেন তার উপর ভিত্তি করে হবে। বন্দীদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে দখল ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের দাবি করেছে হামাস। 2023 সালের 7 অক্টোবর হামলার সময় ইসরায়েল থেকে 251 জনকে জিম্মি করে আনে হামাস। তাদের মধ্যে 96 জন এখনও গাজায় অবস্থান করছেন। 34 জিম্মি ইতিমধ্যেই মারা গেছেন বলে দাবি করেছে ইসরায়েল। প্রথম পর্যায়ে চুক্তির অংশ হিসেবে 34 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস, তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনও যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।